স্বাগত। এখন দুপুরের আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি নাহিদা মিতু। তাতে 10,000 অর্থাৎ 5,000 এরকম নিয়ে খেতে কিস্তি করছে, এখন তো সব মাই। সামনের দিকে আবার নতুন করে যদি পানি টানি শুকিয়ে যায় তখন পরে আবার আমরা হয়তো ঋণ লইতে হইব। রবি মৌসুমটাকে টার্গেট করে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য পশুপালন মন্ত্রণালয় তাদেরকে একটা সুন্দর রোড ম্যাপ করতে হবে। সার এবং কীটনাশক এইটা নিশ্চিত করতে হবে। এই বন্য দুর্গত এলাকার জন্য ক্ষতিগ্রস্ত আইডেন্টিফাই করে একটা বিশেষ প্যাকেজ থ্রু এনজিওস আপনি ডেলিভারি করেন, তাদের সার্ভিস চার্জটা 2 থেকে 3% নিতে পারে, বাট এটা ফ্রি অফ কস্ট যাতে হয়, তাহলেই কিন্তু কৃষকরা ঘুরে দাঁড়াবে। গালিব, বন্যা মানেই দুর্ভোগ এবং বন্যা আসলেই কিন্তু সব ভাসিয়ে নেয় কৃষকের। তখন প্রাণপণ চেষ্টা চলে শূন্য গৃহস্থ নিয়ে ঘুরে দাঁড়াবার, আর তখনই দেখা দেয় খাদ্য এবং অর্থের সংকট। এবং এই যে অর্থনৈতিক নিরাপত্তা কিংবা খাদ্য সংকট, ভবিষ্যতে যেন এরা যেন নিরাপদ থাকে, সেটা ঘুচাতে হলে কিন্তু দরকার তাদের সহজ শর্তে ঋণ কিংবা নিঃশর্ত এককালীন সহায়তা। এদিকে মিতু, নোয়াখালী আর লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে এবং সেখানে ত্রাণের হাহাকার দেখা দিয়েছে। এ নিয়েও আমরা এখন দুপুরে বিস্তারিত জানাবো। গরু ছাগল নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে পানিবন্দী অবস্থা, খুব কঠিন অবস্থায় আমরা কষ্ট জীবনযাপন করতেছি। আমাদের এখানে কোনো খোঁজ খবর যোগাযোগ সব বিচ্ছিন্ন। এদিকে পরিস্থিতি খুবই ভয়াবহ, কেউ আপনার ঘর বাড়িতে থাকতে হইতেছে না। আমরা খাওয়া দাওয়ার কষ্ট করতেছি, রান্না বান্নার কষ্ট করতেছি, বাইরে হইতে পারছি না। মানুষ খুবই দুর্ভোগে আছে, মানুষের বাড়ি ঘরের ভিতরে পানি আটকে আছে, প্রায় বলা সমান পানি, কিন্তু এদিকে কোনোভাবে ত্রাণ পৌঁছাতেছে না। প্রবল বর্ষণের কারণে আমাদের পানি বেড়ে গেছে। আমি মনে করি নোয়াখালী বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গালিব, জামাতে ইসলামীকে নিষিদ্ধের যে প্রজ্ঞাপন করা হয়েছিল সেটি প্রত্যাহার হয়েছে এবং এরই সাথে জামাতের যে রাজনীতির এখন আর কোনো বাধা থাকলো না দেশে। এখন দুপুরে এ নিয়েও থাকছে বিস্তারিত। যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। এ নিয়ে থাকছে বিস্তারিত এখন দুপুরের আয়োজনে। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর জানাবো। মিতু, যেটা বলছিলাম যে রাত থেকে আরেক দফা বৃষ্টিতে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু আবারও অবনতি হয়েছে এবং সেখানকার বন্যা কবলিত যে মানুষরা রয়েছে তাদের যে দুর্ভোগ সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত কুমিল্লার বন্যা পরিস্থিতি। তবে গালিব, এদিকে কিন্তু ফেনীর বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এতে কিন্তু বানভাসী যে মানুষগুলো আশ্রয় কেন্দ্রে ছিল তারা আবার ঘরে ফিরতে শুরু করেছে। তবে এতদিন সেখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার কিন্তু ক্ষতচিহ্নটা ফুটে উঠেছে। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, দেখে নেব সেটি। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল। দিশেহারা অবস্থায় দিন কাটছে কয়েক লাখ মানুষের। চারপাশে থই থই পানি, তবু পানির অভাবে চারপাশে চলছে হাহাকার। লক্ষ্মীপুরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি না হয় আশার আলো দেখতে পায় বন্যা দুর্গতরা। তবে রাত থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয় শঙ্কায় স্থানীয়রা। বৃষ্টিতে জেলার 5 উপজেলার বেশিরভাগ এলাকায় বাড়ছে বন্যার পানি। ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের। তলিয়ে রয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। ডুবে গেছে নলকূপ ও পানির ট্যাঙ্ক। সব মিলিয়ে জেলার প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। ত্রাণ দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আজকে গরু ছাগল নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে পানিবন্দী অবস্থা, খুব কঠিন অবস্থায় আমরা কষ্ট জীবনযাপন করতেছি। আমাদের আশ্রয় কেন্দ্র হাজার হাজার লোক, স্কুল ঘরে হাজার হাজার লোক গৃহবন্দী। এখন বন্যায় খুব আমরা অতৃষ্ট এবং কোনো আনে কোমর সমান, কোনো আনে গলা সমান, কোনো আনে হাঁটু সমান।
কেউ ঘর বাড়ি থাকতে দিতেছে না, সাবজকের বয়স সাদাও থাকতেছে না, সবাই বাড়িঘর ছেড়ে যাইতেছে। নোয়াখালীর অল্প কিছু এলাকায় পানি নামছে ধীর গতিতে। এর মধ্যে মঙ্গলবার রাত ভর ভারী বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাতের ব্যবধানে 6 ইঞ্চি পর্যন্ত বেড়েছে বন্যার পানি। পানিতে 20 লাখ মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়লেও অনেকেই এখনও ঘরবাড়ি আঁকড়ে পড়ে রয়েছেন। খাদ্য সংকট আর পানিবাহিত রোগ বাড়ছে আশঙ্কাজনকভাবে। বাড়িঘরের ভিতরে পানি আটকে আছে, তাদের ত্রাণ সহায়তা দরকার, খাদ্য সহায়তা দরকার। অনেক পানি, আমরা খাওয়া দাওয়ার কষ্ট করতেছি, রান্না বান্নার কষ্ট করতেছি, বাইরে দিতে পারছি না। যে পর্যন্ত পরিমাণ খাদ্য প্রয়োজন এই পর্যন্ত আমরা পাইতেছি না। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে খাওয়া আসতেছে না। এই পশ্চিম একলাশপুরে মানুষ খুবই কষ্ট আছে। গোমতী নদীর পানি বিপদসীমার নিচে নামলেও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নদীর ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার সহ নতুন নতুন এলাকায়। বন্যা কবলিত এলাকায় প্রকট আকার ধারণ করেছে পানিবাহিত রোগ। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি আর ওষুধ। সবচেয়ে বড় বন্যা হচ্ছে এটা। আমাদের এই বাড়িতে বন্যার পরে 3 বার মাটি এলেছি। ডায়রিয়া, অ্যালার্জি, জ্বর, ঠান্ডা, কাশ এই রোগটি বেশি বাইরে গেছে পানি নোংরা হতে। এদিকে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে একেবারে নেমে গেছে বন্যার পানি। এতে ফুটে উঠেছে বন্যার ধ্বংসলীলা। ঘরে ফিরে বসবাসের অবস্থা নেই বন্যার্তদের, সব হারিয়ে দিশাহারা অবস্থা তাদের। তবে এখনও হাঁটু পানিতে তলিয়ে আছে ফেনী সদরের কাজিরবাগ, সোনাগাজী, দাগনভূঞা ও ছাগলনাইয়ার বেশ কয়েকটি ইউনিয়ন। আমাদের ঘরবাড়িতে থাকার এখনো কোনো পরিবেশ নাই, বিদ্যুৎ নাই, মানুষের খাওয়ার নাই, বাচ্চা নিয়ে অনেক কষ্ট, সবাই হাহাকার করতেছে, বিশুদ্ধ পানি নাই। যে অবস্থা হয়েছে, আমার ঘর বাড়ি দোকানপাট সব তলা নিয়ে গেছে। কমার সাথে সাথে এখন এলাকাতে পানিবাহিত রোগ যেগুলো আছে এগুলো দেখা দিচ্ছে। উজান থেকে পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে পৌর এলাকা সহ 6 উপজেলার নিম্ন অঞ্চলে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি। কাপ্তাই হ্রদের 16টি জলকপাট খুলে দেয়া হলেও কমছে না পানি। শামীমা রহমান শাম্মী, এখন। উজানের ঢলে আর রাতভর বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে নির্ঘুম রাত পার করছেন অনেকে। দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার। এ নিয়ে আরও আমরা জানতে চাই। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি কেন হচ্ছে না? আর বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের কাছে কি পর্যাপ্ত পরিমাণে সহায়তা এখন পর্যন্ত পৌঁছাচ্ছে? গালিব, নোয়াখালীতে কিন্তু আজ দুপুরের পর থেকে সূর্যের দেখা মিলেছে, তবে এতে কিন্তু স্থানীয়দের মাঝে বিন্দু মাত্র স্বস্তির কোনো আলো দেখতে পাইনি। কারণ হচ্ছে একই চিত্র কিন্তু গত 2 দিন থেকেও ছিল। নোয়াখালীতে দুপুরের পর সূর্যের আলো দেখা দিল, রাতভর মুষলধারে বৃষ্টি হয়ে পাশাপাশি ভারত থেকে নেমে আসা যে উজানের ঢল, সে উজানের ঢলে কিন্তু পানি ক্রমশই বাড়ছে আর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। একই সাথে নোয়াখালীর যে 8টি উপজেলার 20 লাখ মানুষ, তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছেন। আশ্রয় কেন্দ্রে কিন্তু 2 লাখেরও ছড়িয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রের উপস্থিতি। আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন চলমান বন্যা পরিস্থিতিতে আসলে নোয়াখালীর যে 8টি উপজেলা দুর্গত রয়েছে, সে 8টি উপজেলায় কিন্তু জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে ত্রাণ এখনো পৌঁছায়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন এখনো বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে কোমর পানি থেকে শুরু করে গলা অবধি পানি। সে সকল অঞ্চলে আসলে যাতায়াতের খুব একটা ভালো ব্যবস্থা নেই। সে সকল অঞ্চলে নৌকার সংকট, যার কারণে কিন্তু সে সকল এলাকায় এখনো তারা কিংবা কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেনি। আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণ ত্রাণ এসেছে তাও প্রয়োজনের তুলনায় খুবই কম। কারণ নোয়াখালীতে চলমান বন্যায় অনেকেরই 8টি উপজেলায় ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই কিন্তু এখনো পানির নিচে আছে এবং নোয়াখালীর প্রধান যে শহর মাইজদি, সেটিও কিন্তু পানির নিচে এখনো ডুবে আছে। তো এখানে যারা প্রবীণ রয়েছেন, যারা বয়স্ক রয়েছেন, তারা বলেছেন এর আগেও তারা 2004 সাল, 1998 সালেও বন্যা দেখেছেন, কিন্তু এমন ভয়াবহ বন্যার রূপ কিন্তু তারা দেখতে পাননি। তারা জানিয়েছেন যে এই পরিস্থিতি এর আগে কখনোই আসলে নোয়াখালীতে তৈরি হয়নি। মানুষের মধ্যে যে খাদ্যের জন্য হাহাকার, যে আশ্রয়ের জন্য আত্মচিৎকার, তেমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এদিকে চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে নোয়াখালীর বাজারগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার থেকে শুরু করে চাল, ডাল, তেল, পেঁয়াজ সেগুলোর সরবরাহ নেই। যে পরিমাণ সরবরাহ আছে সেগুলো বাজারের অসাধু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে সেগুলোরও বাড়তি দামে বিক্রি করছেন।
ফলে দুর্গতরা অনেকটা বাধ্য হয়ে যাদের সামর্থ্য আছে তারা বাড়তি দামে তাদের থেকে খাবার কিনছেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যে সকল স্বেচ্ছাসেবী আসছেন, যারা আসলে নোয়াখালীর চৌমনি সহ বিভিন্ন জায়গা থেকে খাদ্য কিনছেন, তারাও কিন্তু অনেক বাড়তি দামে কিনতে হচ্ছে। যদিও ভোক্তা অধিকার অভিযান করছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান করছে, সে সকল অভিযান শুধুমাত্র লোক দেখানো বলেই কিন্তু নিশ্চিত করছেন। তো আসলে এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সব শেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী নাসিম শুভর কাছ থেকে। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা, সরাসরি যুক্ত হচ্ছে। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন বলতো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন অনেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম সাম্প্রতিক হত্যাযজ্ঞ করে। আসলে সন্ত্রাসী সংগঠন, কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত? কি ধরনের, এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন। এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না। তবে আমি মনে করি, ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্যাৎ করতে চায়, আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি, একটা ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ, এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে, একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি। তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো। সচিবালয়ে কথা বলছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। এদিকে জামায়াত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের জামায়াতের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত ভিত্তিহীন এবং আইন বহির্ভূত আখ্যা দিয়ে জামায়াত ও তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরের রাজনীতিকে ফিরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে প্রজ্ঞাপন প্রত্যাহারের গেজেটও জারি হয়েছে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী বিতর্কিত হয়। তবে পরবর্তীতে 80 ও 90 দশকে সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত রাজপথে শক্তিশালী ভূমিকা পালন করে। বিভিন্ন সময় সামরিক সরকার পতনের জন্য আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করে জামায়াত। 2001 সালে বিএনপির সঙ্গে জোট করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দলটি। পরে জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল মন্ত্রীও হন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার, তারপর নির্বাচনে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। ওই সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে জামায়াত নেতাদের বিচার করা। 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতের বিচার শুরু হয়। দলের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এখনও অনেক নেতা কারাগারে আছেন। ওইসব মামলায় সংগঠন হিসাবে জামায়াতকে অপরাধী হিসাবে গণ্য করা হয়। একাধিক রায়ে জামায়াতকে নিষিদ্ধকরণের পর্যবেক্ষণও দেয়া হয়। এসবের ভিত্তিতে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ছাত্র জনতার আন্দোলনে কোণঠাসা আওয়ামী লীগ সরকার শেষ সময়ে নির্বাহী আদেশে ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে গত 1 আগস্ট। অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা, যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও নিষিদ্ধ করা। কোন প্রেক্ষাপটে?
যখন অধিকারের দাবিতে সারা জাতি ঐক্যবদ্ধ। এর 4 দিন পরেই আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আলোচনায় আসছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। তারই ধারাবাহিকতায় বুধবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত বাতিল করে জামায়াতকে রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দেয়। যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। ওনার সই স্বাক্ষরের পরে মাননীয় প্রধান উপদেষ্টা, তার সই স্বাক্ষরের পরে মাননীয় আইন উপদেষ্টার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। জামায়াতের নিবন্ধন ফিরে পেতে দ্রুত সময়ে আপিল বিভাগে আবেদন করার কথা জানান দলটির আইনজীবী। আমাদের প্রথম পদক্ষেপ হবে নিষিদ্ধের আদেশ বাতিল করা। নিষিদ্ধের আদেশ বাতিল হয়েছে, পরবর্তী পদক্ষেপ হবে আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা এবং সেই আপিল শুনানি করে ন্যায় বিচারের স্বার্থে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশের রাজনীতিতে এ পর্যন্ত 4 বার জামায়াত নিষিদ্ধ হয়েছে, 4 বারই তারা রাজনৈতিকভাবে ফিরেও এসেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। আবারও বন্যার খবর জানাবো। অব্যাহত বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখান থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানিয়েছেন বেলায়েত হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি। এই গ্রামটির নাম কেরোয়া। এই কেরোয়া গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে বন্যা পরিস্থিতি কিন্তু খুবই অবনতি অবস্থায় এখনো আছে। এখনো মানুষের ঘর বাড়ি প্লাবিত অবস্থায় আছে। আমি এখন যে রাস্তাটিতে দিয়ে যাচ্ছি এই রাস্তাতে আসলে একেবারে কোমর পরিমাণ পানি। এখানে আসলে মানুষের যাওয়া আসা খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন। মানুষ আসলে এখানে চলাচল করতে পারছেন না এবং ভিতরে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়া অবস্থায় আছে। এখানে মানুষের জীবন যাপনের যে দুর্বিষহ চিত্র সেটি আমরা আরেকটু ভেতরে যেতে চাই এবং ভেতরে গিয়ে আমরা সেই দৃশ্যটা দেখাতে চাই। প্রত্যন্ত গ্রামের একেবারে ভেতরের একটি এলাকায় আমরা যে চলে এসেছি। এই এলাকার আশেপাশে এখানে প্রায় 1 থেকে 150 পরিবার বসবাস করে। এরা এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেয়নি। এরা এদের ঘর বাড়িতে অবস্থান করছেন এবং এদের ঘর বাড়ির অবস্থাগুলো যদি দেখাই যে আসলে প্রত্যেকটি ঘর এখানে পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে থাকার কোনো পরিবেশই নেই। তারপরেও মানুষ আসলে কষ্ট ক্লেশে তারা থাকছেন এবং পরিস্থিতি এতটাই এই জায়গাগুলোর ভয়াবহ যে বন্যা আজকে এতদিন ধরে অব্যাহত আছে কিন্তু এখনো এই দিকের পরিস্থিতি মোটেও উন্নতি নাই বললেই চলে। তার মধ্যে আকাশে যখন মেঘের যে গুড়ুম গুড়ুম আওয়াজ, এই আওয়াজ আসলে এইখানকার মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে, দুশ্চিন্তার ভাঁজ পড়ে যে যদি এইসব এলাকায় আবারও বৃষ্টিপাত হয় তাহলে এই পুরো এলাকাগুলোই কিন্তু পানিতে আরো ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এবং পানি আরো বাড়বে। এই যে যারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এরা এই ঘর বাড়িগুলোর মালিক এবং এরাই এখানকার বাসিন্দা। এদের জীবনযাত্রার মান যদি বলি একেবারে খুবই দুর্বিষহ অবস্থায় আছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আমরা রয়েছি এখন। রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে, এই গ্রামের যতগুলো ঘর বাড়িতে আমরা ঢুকেছি বেশিরভাগ ঘর বাড়ি কিন্তু পানিতে মোটামুটি বলা যায় যে তলিয়ে গেছে এবং মানুষ এমন অনেক বাড়ি আছে যারা খাটের উপরে আরেকটি খাট দিয়ে তারা কোনো মতে বসবাস করছেন। রান্না করার জায়গা নেই, স্যানিটেশনের সমস্যা, নানা ধরনের সমস্যা নিয়ে তারা দিন পার করছেন। গত রাত থেকে বৃষ্টি হওয়ার পর আজকে সকাল পর্যন্ত কিন্তু পরিস্থিতি একটু অবনতির দিকে গেছে। তবে সার্বিকভাবে যদি পুরো লক্ষ্মীপুরের চিত্র বলতে যাই তাহলে এটা বলা লাগে যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি এখন একটা স্থিতিশীল জায়গা আছে, অর্থাৎ পানি বাড়ছেও না পানি কমছেও না। এই জায়গায় এসে মানুষের এখন দুশ্চিন্তা যে পানিগুলো কেন কমছে না। চাইলেই যদি প্রশাসন একটু উদ্যোগ নেয় তাহলে হয়তো মেঘনা নদীর দিকে পানিগুলো নামিয়ে নেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু দেখার জন্য এলাকার মানুষ বা পুরো লক্ষ্মীপুরের মানুষ আকুল আবেদন করছে। পাশাপাশি ত্রাণ সহায়তার কথা যদি বলি, এই যে আমি এখন যে গ্রামটিতে আছি এই গ্রামটি একেবারে জনবিচ্ছিন্ন একটি গ্রাম, এত দুর্গম এলাকায় এখানে আসলে কেউ ত্রাণ নিয়ে আসবে
সেটিও আসলে মানে চিন্তা করা যায় না। অর্থাৎ এত দূরে এত ভেতরে কিভাবে ত্রাণ নিয়ে আসবে এটিও একটি চিন্তার বিষয়। তবে এই মানুষগুলোকেও তো আসলে বাঁচতে হবে, কিভাবে তারা বাঁচবেন, কিভাবে তাদের জীবন চলবে, সব মিলে তারা যে দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে রয়েছেন এই এলাকার মানুষ তারা আবেদন করছেন যে যারা ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসছেন তারা যদি একটু ভেতরে এসে প্রত্যন্ত দুর্গম গ্রামগুলোতে এসে তারা যদি ত্রাণ সহায়তা দিত তাহলে এই মানুষগুলোর হয়তো মুখে একটু হাসি পড়তো, একটুখানি শুকনা খাবার, খানিকটা বিশুদ্ধ পানি, ওষুধপত্র সহ নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, এই সংকটগুলোর মধ্য দিয়ে তারা যাচ্ছেন। আর নৌকার কথা গতকালকেও বলেছি, এর আগেও বলেছি যে নৌকার যে পরিমাণ অভাব লক্ষ্মীপুরে, নৌকার কারণেই মূলত ত্রাণগুলো ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না। এবং মানুষের যে রান্নাবান্না করার যেই অসুবিধা, এই অসুবিধা আসলে বলে শেষ করা যাবে না। সব মিলিয়ে যে অবর্ণনীয় পরিস্থিতি গত 2 দিন ধরে আমরা দেখেছি, সেই পরিস্থিতি এখনো আছে। পানি সরার কোনো নামমাত্র আমরা দেখছি না। নতুন করে যদি আকাশ কালো মেঘ ভর করে আকাশে, তখন কিন্তু মানুষের মনোদুশ্চিন্তা ভর করে। সব মিলিয়ে লক্ষ্মীপুরের পরিবেশ পরিস্থিতি এভাবেই চলছে, এভাবেই মানুষের দিন যাপন চলছে। এই ছিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ। বন্যায় কৃষি জমির বীজতলা, শেষ ধানের শেষ, গবাদি পশু বা পোলট্রি খামার এক নিমিষেই শূন্য। কৃষকের গোলা আবার পূর্ণ করতে নিঃশর্ত এককালীন আর্থিক সহায়তার প্রয়োজন। এছাড়া ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় ব্যাংকের ঋণ মওকুফেরও পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রেও 4 থেকে 5% বেশি সুদ হার নির্ধারণ উল্টো বিপর্যয় করতে পারে এসব এলাকার অর্থনীতি। সেলিয়া সুলতানা জানিয়েছেন বাকিটা। সারা বাংলাদেশ যেন এখন দ্বীপচরের মতো। বিস্তীর্ণ জলরাশির মধ্যে হঠাৎ হঠাৎ 2-1টা গাছ আর ঘরের চাল উকি দিচ্ছে। উপরে যতটাই স্থির, নিচে ততটাই ভয়ঙ্কর রূপ এই জলের। 11 জেলার 55 লাখ মানুষ এখন পানিবন্দী। অনেকে ঘরের শেষটুকু উদ্ধার করতে পারেননি। বাঁধ ভেঙে ভেসে গেছে আমনের বীজতলা। ঘরের উঠানে যে গৃহিণীর ছোট ছোট অর্থনীতির বুনন, সেটিও নিমেষে ধুয়ে গেছে জলে। সবচেয়ে যে বড় ক্ষতি তা হলো প্রাণিজ সম্পদে। গোয়ালের গরু বা গবাদি পশুর ঘর শূন্য, ভেসে গেছে পুকুরের মাছ, সবশেষ পুঁজি আর ঋণ নিয়ে গড়ে তোলা পোলট্রি খামার। মুরগি ছিল প্রায় 50 লাখ, পানি ঢুকে মারা গেছে। মাছ ছিল প্রায় 80 লাখ। আমাদের সবটাতে ছিল 18 ঘন্টা করছিলাম, একবারে শেষ। তাতে 10,000, তাতে 5,000 এরকম নিয়ে খেতে কিস্তি করছে, এখন তো সব মাই। সামনের দিকে আবার নতুন করে যদি পানি টানি শুকিয়ে যায়, তখন পরে আবার আমরা হয়তো ঋণ লইতে হইব। স্কুল ছাড়বেন আশ্রয় কেন্দ্রের আশ্রিতরা, ত্রাণের কাজও শেষ করে ঘরে ফিরবেন উদ্ধার আর স্বেচ্ছাসেবকরা। কিন্তু কৃষক মাঠে ফিরে কি পাবেন তার উপর নির্ভর করছে দেশের খাদ্য নিরাপত্তা। লেট আমনের চারা আছে, বীজ আছে, সেগুলো দিতে পারবে। এটার সাথে যে সার এবং কীটনাশক, এইটা নিশ্চিত করতে হবে। কিছু টাকা বাঁচিয়ে রেখে কৃষকদের পাশে ওই ত্রাণের টাকাটা থেকে তাদের যার জমি, তার জমির জন্য, যার মৎস্য খামার, তার মৎস্য খামারের জন্য, যার গবাদি পশু, একটা গরুই কিনে দেওয়া হোক বা 2টা গরুই কিনে দেওয়া হোক। ক্যাশ টাকা দিয়ে তাদেরকে সাপোর্ট করলে বেটার হবে, তারা দাঁড়াতে পারবে। কারণ তাদের ঘরে খাবার নাই। আগে ঘরে খাবার কিনবেন না, আপনি মাঠের জন্য বীজ সার কিনতে যাবেন। সুতরাং এই জিনিসটা নজর দিতে হবে। দ্বিতীয় হলো পোলট্রি, লাইভস্টক সেক্টরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাপোর্ট দিতে হবে। যাদের ঋণ আছে শুধু সুদ মকুফ না, পুরো ঋণটাই মকুফ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এই মৌসুমে তেমন কোনো আশা নেই, তবু বিলম্বিত আমনের সুযোগ পেতে পারেন কোনো কোনো এলাকার কৃষক। সরবরাহের প্রয়োজন হবে মাছের পোনার, পোলট্রি ও গবাদি পশুও দিয়ে সহায়তা করা প্রয়োজন হবে। এছাড়া যেসব এলাকা থেকে পানি নামতে দেরি হবে, সেসব এলাকায় অক্টোবরের রবি মৌসুমের জন্য রোডম্যাপ তৈরি করতে হবে এখন থেকেই। রবি মৌসুমে যে পরিমাণ ফসল আমরা পাই, শাকসবজি পাই, সেইটা সারা বছরেও আমরা পাই না। কাজে এই রবি মৌসুমটাকে, যেহেতু অক্টোবর সামনে আর 1 মাস পরে, এইটাকে মাথায় রেখে, এইটাকে টার্গেট করে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য পশুপালন মন্ত্রণালয় তাদেরকে একটা সুন্দর রোডম্যাপ করতে হবে। বন্যার কবলে থাকা মানুষ ঘরে ফিরে কিছুই হয়তো অবশিষ্ট পাবেন না। ফলে সাবেক কৃষি সচিব মনে করেন প্রাথমিকভাবে নিঃশর্ত আর্থিক সহায়তা প্রয়োজন। এছাড়া ক্ষুদ্র ঋণও দেওয়া যেতে পারে, তবে তাতে সুদের হার 4% থেকে 5%-এর বেশি হলে এটি মরার উপর ঘাড়ার ঘা হবে দেশের অলাভ খাতের কৃষকদের জন্য। যখনই আপনি ঋণ আনতে যাবেন কোলেটারাল লাগবে। আমার তো 40% মার্জিনাল ফার্মার,
তারা ঋণটা নেবে কোথেকে? তা তো কোলাটেরাল নেই। আবার আমি বললাম যে পোল্ট্রি সেক্টরের মহিলা উদ্যোক্তা, তাদের কাগজপত্র নেই, আবার একটা গ্যারান্টার লাগবে, সেই গ্যারান্টার নিতে পারে না, তখন এই জন্য ঋণ পায় না। সেই ঋণগুলোর জন্য আমি বলছি যে এই বন্যা দুর্গত এলাকার জন্য ক্ষতিগ্রস্ত আইডেন্টিফাই করে একটা বিশেষ প্যাকেজ, সরকারের যেহেতু প্রধান উপদেষ্টা ঋণ তহবিল সংগ্রহ করেছেন, সেই তহবিল থেকে থ্রু এনজিওস আপনি ডেলিভারি করেন, তাদের সার্ভিস চার্জটা 2 থেকে 3% নিতে পারে, বাট এটা ফ্রি অফ কস্ট যাতে হয়, তাহলেই কিন্তু কৃষকরা ঘুরে দাঁড়াবে। বন্যা পরবর্তী কৃষি ও পল্লী অর্থনীতি পুনর্বাসনে কৃষকদের ভাসমান বীজতলা তৈরিতে কৌশলগত সহায়তা ও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ সহায়তা দিতে হবে কৃষকদের, যা সবসময় 10 গুণ হয়ে ফিরে এসেছে দেশের মানুষের জন্য। সিলিয়া সুলতানা, এখন, ঢাকা। মিতু, আমরা প্রতিবেদনেও দেখলাম কিংবা এর আগের প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে ফেনীতে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু এই মানুষজন যখন বাড়ি ফিরতে শুরু করেছেন তখন তারা বাড়িতে গিয়ে দেখছেন নিজের ঘরটাই যেন অচেনা। বাড়ির ভেতরে আসবাবপত্র, গৃহস্থালী পণ্য, বইপত্র সব কিছু বানের পানিতে ভেসে গেছে। আর বাড়ির বাইরে দোকানপাট, ফসলি জমি, মাছের ঘের এগুলোও ভেসে গেছে। মোট কথা বানভাসী মানুষের যেন আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এবং পাশাপাশি যে একটা দীর্ঘ সময় বন্যা, বেশ কয়েকদিন থেকেই বন্যা পরিস্থিতি খারাপ ছিল এবং এই অবস্থায় কিন্তু অনেকেই উপার্জন হারিয়েছে এবং উপার্জন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা এসব মানুষকে আবারও অর্থনীতিতে অবদান রাখার জন্য বা উপার্জন সক্ষম করাটাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, দেখে নেব সেটি। কলা গাছের ভেলায় ভাসছে মুরগির ছানা, মাইলের পর মাইল এভাবেই যাত্রা নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোনো রকম উপার্জনের একমাত্র সম্বলকে বাঁচিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা পিতা পুত্রের। মানুষের সাথে গবাদি পশুও পাড়ি দিচ্ছে গলা কিংবা বুক সমান পানি। কোনো রকমে বেঁচে থাকার লড়াই সবার। এমন কত শত পশু ভেসে গেছে বানের জলে, তার হিসাবও নেই। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে শত শত খামার, গবাদি পশু। সপ্তাহ ধরে নেই খাবার কিংবা পরিচর্যা। শত শত ডিম পড়ে আছে এক একটি খামারে। প্রায় 4 লাখ টাকা পুঁজি নিয়ে বিদেশ থেকে ফিরে সমন্বিত খামার করেছিলেন শাহাদাত নামে মিরসরাইয়ের এই উদ্যোক্তা। পানি নামার পর ফিরে দেখেন তার 1600 মুরগির খামার এখন বিরান ভূমি, ভেসে গেছে পুকুরের মাছও। বন্যায় এই অঞ্চলের এমন হাজারো ছোট উদ্যোক্তা এখন নিঃস্ব। জানান ক্ষুদ্র ঋণ কিংবা সরকারি সহযোগিতা না পেলে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। এখন সরকার যদি আমাদেরকে, পাবলিক যদি সহযোগিতা করে তাহলে সহযোগিতা আমরা নিতে বাধ্য ভাই। আমাদের মনে করেন এখন কিছু করবো যে ওই টাকা আর নাই। আমার মনে করেন আমি ব্যাংক লোন করি না, আমি দীর্ঘ 11 বছর কুয়েতে ছিলাম। ওই কুয়েতে পুঁজিবাট্টা যা আসছিল, আমার স্ত্রীর স্বর্ণ গয়না যা আসলে ওগুলো সব বিক্রি করি আমি এখানে ইনভেস্ট করছি। আমি এখন সব বিরানা। সব কিছু প্রয়োজন, সবাই সব কিছু দরকার, সবাই বিরানা। বমি এখন, ছোটমি এখন, সব শেষ। বানের পানি নামায় খুশিতে বাড়ি ফিরছেন অনেকে, কিন্তু বাড়ির অচেনা পরিবেশ দেখে হতভাগ বানভাসী মানুষ। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ঘরে থাকার কোনো উপায় নেই। আসবাবপত্র, গৃহস্থালী পণ্য, বই খাতা, মূল্যবান সনদ বা দলিল কিছুই অবশিষ্ট নেই। বানের পানিতে ভেসে আসা গোড়ালি সমান কাদায় ভর্তি এখানকার ঘরগুলো। প্রত্যেকটি ঘরে যত রকম আসবাবপত্র আছে, বিছানা থেকে শুরু করে কম্বল কিংবা কাঁথা, এখানে যে খাটগুলো, চেয়ার কিংবা আসবাবপত্র সবই নষ্ট হয়েছে বানের জলে। শিক্ষার্থীদের বই খাতা থেকে শুরু করে সনদপত্র কিংবা স্বর্ণ, কোনো সম্পদই আর এইসব বানভাসী মানুষের অবশিষ্ট নেই। সবচেয়ে বড় কথা, এই আসবাবপত্র কিংবা ঘর যে নষ্ট হয়েছে সেটি যে আবার করবেন তারা, গড়বেন, সেই স্বপ্ন দেখার সুযোগটিও তারা হারিয়ে ফেলেছেন। কারণ তাদের যে আর্থিক সম্বলটুকু ছিল, যিনি যে কাজ করতেন, ব্যবসাপাতির দোকানপাট কিংবা পশুপালন, সেই জায়গাগুলো এখন নষ্ট হয়ে গেছে এবারের বন্যায়। এখন তো এগুলা এখন নেচে ফড়া ছিল, এখান থেকে উঠে দুই দিয়ে উঠাইতেছে। এই যে আলমারির ভিতরে পানি ঢুকছে, এখানে সব এগুলো সব ভিজা, সব নষ্ট হয়ে গেছে পুরা। জি, ওইখানে আলমারির ভিতরে সব সামান নষ্ট। ফ্রিজ থেকে শুরু করে যা আছে সব ইলেকট্রিক সামান, নেচে যা ছিল সব নষ্ট হয়ে গেছে। খাদ্য সহায়তার পাশাপাশি এ অঞ্চলে এখন প্রয়োজন শত শত ঘরবাড়ি মেরামত, গৃহস্থালী পণ্য ও শিক্ষা উপকরণ সহায়তার। আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে। আমাদের একটা খেতা, একটা লুঙ্গি নিয়ে বার হইতে ঘর থেকে কষ্ট হয়ে গেছে।
সব ডুবাই, আমাদের আর কিচ্ছু নাই। এবার যদি সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা যদি করে, এটার উপর আমাদের নির্ভর। আমার ঘরের একের নাই হানিতে তো ডুবাই কন্ডে গেছে, হে কথা কইতে আর মিরসরাই ও ফেনীতে মুহুরী নদীর অববাহিকায় প্রায় ৬,০০০ একরের মুহুরী মাছ চাষ প্রকল্প। দেশে মিঠা পানির বৃহৎ এ প্রকল্পে বছরে মাছ উৎপাদন হয় শত কোটি টাকার। এবারের বন্যায় ভেসে গেছে সব। শুধুমাত্র এ প্রকল্পেই মৎস্য চাষী আছেন অন্তত ৭,০০০। জেলা মৎস্য কর্মকর্তার হিসাবে চট্টগ্রামে এবারের বন্যায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে ২৯০ কোটি টাকা। কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ এখন দিশেহারা। পানিতে তলিয়েছে প্রায় ২ লাখ হেক্টর ফসলি জমি। আউশের ক্ষেত, গ্রীষ্মকালীন সবজি, চোখের সামনেই ভেসেছে সব। আবারও চাষ শুরু করবেন সে অর্থ নেই কারো হাতে। যারা চাষবাস করছে তারা একবারে নষ্ট হয়ে গেছে, তাদের সব কিছু নষ্ট হয়েছে। তো চাষিদের প্রতি সরকার দৃষ্টি রাখুক। কোনো ফসল বলতে নাই, মানুষের পুরা জমিতে ধান ভরপুর লাগাইয়া এই অবস্থাতে মানে কারো এখন ধান জ্বালা এগুলা কিছু নেই, সব চলে গেছে। কৃষক, ক্ষুদ্র খামারি, ব্যবসায়ী বা গ্রামীণ উদ্যোক্তা, গ্রামাঞ্চলে অর্থনীতির প্রাণ ধরে রেখেছিলেন যারা, স্বাবলম্বী এসব মানুষ এখন নিঃস্ব, বসে আছেন ঋণের আশায়। আগামীতে তাদের আবারও উৎপাদনের ধারায় দ্রুত ফিরিয়ে আনাই হবে বন্যা পরবর্তী প্রধান চ্যালেঞ্জ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ফেনীর ফুলগাজী পরশুরামের বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্রমে স্পষ্ট হয়ে উঠছে বন্যার ক্ষত। তবে ছাগলনাইয়া সদর এবং দাগনভূঞা ও সোনাগাজীর অনেক এলাকায় এখনও হাঁটু পানি। এ বিষয়ে আরও জানাতে ফেনী পলিটেকনিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। পানি নেমে যাওয়ায় অনেকেই তো বাড়ি ফিরতে শুরু করেছেন, সেসব জায়গায় কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। মৃদু, প্রথমেই বলে রাখি আমরা পলিটেকনিক নয়, আমরা এখন শহরের পেট্রোবাংলো এলাকায় আছি। শহরের পেট্রোবাংলো এলাকায় আমরা যেটি দেখছি যে অন্যান্য এলাকা থেকে যেই স্থান থেকে বন্যার উৎপত্তি হয়েছিল, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, ওইসব এলাকায় বন্যার পানি কমে একদম স্বাভাবিক যে সময় ছিল ওই পরিস্থিতি আছে। কিন্তু শহরের পেট্রোবাংলায় যে এলাকাটি রয়েছে এখনো এখানে কিন্তু হাঁটু পানি রয়েছে, যার ফলশ্রুতিতে বিদ্যুৎ সংযোগ এখনো এখানে দেয়া যায়নি। গত এক সপ্তাহ যাবত এই অঞ্চলে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ এবং ইন্টারনেট সংযোগ সব ধরনের সেবা থেকে এই অঞ্চলের মানুষ কিন্তু বঞ্চিত রয়েছে। আমরা দেখেছি যে যেসব এলাকায় বন্যার পানি কমেছে সেই সব এলাকায় আমরা মনে করেছিলাম যে আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ তাদের বসত বাড়িতে গিয়ে থাকতে পারবেন, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ যখন বসত বাড়িতে যাওয়ার পরে যেটি দেখেছে, বসত বাড়ির মধ্যে কোনো ধরনের জিনিস কিন্তু অক্ষত নেই। একদম শোবার ঘর, শোবার জিনিসপত্র, রান্নাবান্নার জিনিসপত্র, আসবাবপত্র, সব ধরনের জিনিসপত্র কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। বলা চলে এক ধরনের বিপর্যয় নেমে এসেছে ফেনীর ৬টি উপজেলাতেই। বিশেষ করে ফুলগাজী, পরশুরামের বিস্তীর্ণ এলাকা আমরা যেটি দেখেছি যে ঘরের মধ্যে কোনো ধরনের একদম থাকার কোনো ধরনের পরিস্থিতি নেই। রাস্তাঘাট সহ বিভিন্ন যে অবকাঠামো রয়েছে সব ধরনের অবকাঠামো একদমই নষ্ট হয়ে গেছে। এক ধরনের মেসাকার পরিস্থিতি এই অঞ্চলের মধ্যে দিয়ে গেছে। আমরা কথা বলেছি স্থানীয় অনেকের সাথে, স্থানীয়রা বলছেন যে বন্যার পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘরে গিয়ে যে রান্না করে খাবেন সেই পরিস্থিতিও নেই। এক ধরনের খাদ্য সংকট তৈরি হয়েছে, ওষুধ সংকট তৈরি হয়েছে। তো এই ছিল ফেনীর পেট্রোবাংলা থেকে আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানছিলাম সোলাইমান ডালিমের মাধ্যমে। বিজেপির ডাকা বাংলা বন্ধে কার্যত অচল পুরো পশ্চিমবঙ্গ। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বাধার মুখে মেট্রো ও ট্রেন চলাচল, সড়কেও যানবাহন সীমিত। সকাল থেকে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলিতে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। কিন্তু বিজেপি বনটাকে বাংলাকে বন্ধ করা একটা চক্রান্ত করছে দীর্ঘদিন ধরে, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের ছেলেরা মিছিলে করে এসছে। সেই মিছিলের উপরে বিজেপির ছেলেরা হামলা করেছে। সকাল থেকে বাস স্ট্যান্ড নিয়ে এদিক ওদিক নিয়ে টোটাল জাম লাগাচ্ছে। আমরা এদেরকে সুস্থ বাস্তায় বলেছি যে ভাই আপনারা বন্ধ অন্য জায়গায় করুন, বাসগুলো ছেড়ে দিন, আমাদের মিটিংয়ের গাড়ি যাবে। তার সত্ত্বেও এরা গালিগালাজ, উল্টো পাল্টা কথাবার্তা বলছে। এখন দুপুরে ছোট্ট একটা বিরতির পরে নিয়ে রয়েছে বিস্তারিত। ফিরছি একটু পরে।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংকে ব্রিফিংয়ে তিনি আরও জানান, গ্রুপটির যেসব সম্পদ বেনামে রয়েছে বা বিক্রি হচ্ছে সেগুলোর বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রসেস ফলো করতে হবে। আমি দেখি আলাপ করে দেখবো এটা যে কীভাবে কী করা যায়। একটা বেআইনিভাবে তো করা যাবে না। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। 90,000 টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। আরব আমিরাত, কাতার ও কর্ণফুলী ফার্টিলাইজার থেকে এসব সার কিনতে খরচ হবে প্রায় 360 কোটি টাকা। সারের সরবরাহ আমরা কোনোভাবে কমতে দেব না। আর অত্যাবশ্যক জিনিসের মধ্যে মসুর ডাল ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমাকে ইমিডিয়েটলি কিনতে। হাসপাতালে যদি আমরা এত অতি দ্রুত তিনটা প্রপোজাল আমরা অনুমোদন করেছি। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। ছাত্র জনতার আন্দোলনে নজিরবিহীন হত্যাকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের জন্য সরাসরি ও হুকুমের অপরাধে দায়ী সবাইকে জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাষ্ট্র সংস্কার এবং জাতীয় রাজনৈতিক বন্দোবস্ত, যেটি আমাদের তরুণ সমাজ প্রকাশ্যে বলছে, সবসময় বলে আসছে, যা আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যার মধ্যে দুটি মৌলিক উপাদান থাকবে, একটা রাষ্ট্র সংস্কার, একটা নতুন রাজনৈতিক সমঝোতা। সেটার অর্জনের মূল অভিষ্ট হবে, সেটিকে হতে হবে দুর্নীতি তথা ক্ষমতার অপব্যবহারের এই যে বিচারহীনতার কথা বললাম, সেটার মূল উৎপাটনের সুযোগ সৃষ্টি করা, মূলোৎপন্ন করা। এবং এই লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানের আমূল সংস্কারের পাশাপাশি দুর্নীতি বিরোধী চাহিদা জোরদার করতে গণমাধ্যম সহ সকল অংশীজন, বিশেষ করে সাধারণ জনগণ এবং অবশ্যই তরুণ প্রজন্মকে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, নিষ্কণ্টক পরিবেশ সৃষ্টি করাটা অপরিহার্য বলে আমরা মনে করি। এটা মোটা দাগে আমাদের যে পরামর্শের অন্যতম একটা বিষয়। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতি পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি। বুধবার স্থানীয় সময় ভোর 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। কর্মসূচি সফল করতে রাজ্যের বিভিন্ন স্থানে আটকে দেওয়া হচ্ছে ট্রেন, মেট্রো সহ গণপরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন তানভীর জনি। কলকাতার আরজিকর কাণ্ডে বেশ কদিন ধরেই বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে পশ্চিমবঙ্গে। দাবি ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের। এরই জেরে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় শিক্ষার্থী ও নাগরিক ছাত্র সমাজ। তাদের আন্দোলন দমাতে জলকামান, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। শান্তিপূর্ণ অভিযান রূপ নেয় সহিংসতায়। আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি। স্থানীয় সময় বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচির পক্ষে বিপক্ষে ব্যাপক শোডাউন চালায় বিজেপি তৃণমূল। এদিন উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে গোলাগুলিতে আহত হন বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ, তাদের দুই নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল সমর্থকরা। পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতারা। যে কয়টা ক্রিমিনাল আছে পুলিশ উঠিয়ে দিক, আমাদের
ঠান্ডা করতে 5 মিনিট লাগবে না। বাংলা বন্ধ আন্দোলন সফল করতে বিভিন্ন সড়ক, রেলপথ ও মেট্রো স্টেশন দখলে নেয় বিজেপি কর্মীরা। কৃষ্ণনগর, শিয়ালদহ, হুগলি, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় রেলপথ অবরোধ করে আটকে দেওয়া হয় যাত্রীবাহী ট্রেন। কোচবিহারে বাসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সড়কের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা। বিভিন্ন জেলার মধ্যে বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বিজেপির আন্দোলন প্রতিহত করতে মাঠে রয়েছেন তৃণমূল সমর্থক ও নেতাকর্মীরাও। রাজ্যের বিভিন্ন শহরে বিশাল মিছিল বের করে তারা। মাইকিং করে ব্যবসায়ীদের দোকানপাট খুলে রাখার আহ্বান জানায় তৃণমূল। এ সময় পুলিশের উপস্থিতিতেই মালদহ, আসানসোল, রানাঘাট সহ বেশ কয়েকটি জায়গায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলার সমস্ত মানুষ এই বিজেপির বন্ধ রাজনীতি মানবে না। বিজেপি বন্ডকে বাংলাকে বন্ধ করা একটা চক্রান্ত করছে দীর্ঘদিন ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। এই সময় কোচবিহার, মেদিনীপুর সহ কয়েকটি জেলা থেকে প্রায় ২৫০ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এদিকে রাজ্যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় নবান্ন অভিযানের অন্যতম সমন্বয়ক সায়ন লাহিড়ীকে। সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাস্তায় যান চলাচল কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। বন্ধ আছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। গণপরিবহনের সংকট থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।